আসসালামু আলাইকুম। নুসিরাত ক্যাম্পে ইসরায়েলি বর্বরতার বদলা হামাসের। নুসিরাত ক্যাম্পে ইসরায়েল হত্যা করেছে নিজেদের ৩ বন্দী, দাবি হামাসের। এডেন উপসাগরে ২ জাহাজে ধ্বংসাত্মক হামলা হুথি আর্মির। ইসরায়েল যুদ্ধবিমান লক্ষ্য করে প্রথমবার মিসাইল ছুড়ল হিজবুল্লাহ। রোববার দিনভর জ্বলছে উত্তর ইসরায়েল। নেতানিয়াহু সরকার থেকে পদত্যাগ ২ দলের, চাপে সরকার। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। নুসিরাত ক্যাম্পে শনিবার ইসরায়েলি বর্বরতার বদলা নিয়েছে কাসাম ব্রিগেড সহ অন্যান্য প্রতিরোধ যোদ্ধারা। রোববার রাফার বিভিন্ন এলাকায় প্রতিরোধ যোদ্ধারা একযোগে মরণ আঘাত হানে ইসরায়েলি সেনাদের ওপর। বিভিন্ন সেনা দল, ট্যাঙ্ক সহ সামরিক যানবাহনের ওপর একের পর এক দুর্ধর্ষ হামলা চালায় কাসাম ব্রিগেড। একই সাথে স্নাইপার হামলায় রোববার একের পর এক লুটিয়ে পড়ে অনেক ইসরায়েলি সেনা। দুর্ধর্ষ হামলার বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে কাসাম ব্রিগেড সহ অন্যান্যরা। রাফার দক্ষিণে তেল আল সুলতান এলাকায় ইসরায়েলি একটি সেনা অবস্থান লক্ষ্য করে ভারী ক্যালিবার রকেট হামলা চালায় কাসাম ব্রিগেড। এতে সেখানে নিহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা। হামাসের কাসাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড রোববার যৌথ হামলা চালিয়েছে রাফার সুফা সামরিক ঘাঁটিতে। বৃষ্টির মতো ভারী রকেট হামলায় ঘাঁটিতে ছিন্ন ভিন্ন হয়ে যায় ইসরায়েলি সেনারা। কাসাম ব্রিগেড রোববার রাফায় ইসরায়েলের আরও একটি অ্যাপাচি হেলিকপ্টার লক্ষ্য করে মিসাইল হামলা চালায়, তবে আক্রমণে হেলিকপ্টারের পরিণতি জানা যায়নি। কুয়েতি হাসপাতালের নিকটও কাসাম ব্রিগেড মর্টার হামলা চালায় ইসরায়েলি একদল সেনা অবস্থান লক্ষ্য করে। এছাড়া আল আউদা, তালে জারাব, কারেম আবু সালেম সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাদলের ওপর গোপন স্থান থেকে রকেট হামলা চালায় আল কুদস সহ বিভিন্ন সশস্ত্র গ্রুপ। প্রতিটি হামলায় নিহত হয়েছে অজানা সংখ্যক ইসরায়েলি সেনা। গাজা যুদ্ধ ফেরত একজন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে রোববার। তার নাম ইলিরান মিজারি। মিজারির পরিবার জানিয়েছে, গাজায় সে মানসিক ভারসাম্য হারায়, সে কারণে তাকে ফেরত আনা হয়। কিন্তু ফেরত আনার 2 দিনের মাথায় শুক্রবার আবার তাকে গাজায় যাবার আদেশ আসে। এই আদেশ আসার পর রোববার সে আত্মহত্যা করে। মিজারির পরিবার জানিয়েছে, সামরিক কবরস্থানে সামরিক মর্যাদায় তাকে দাফন করার জন্য, কিন্তু ইসরায়েল আর্মি এই দাবি প্রত্যাখ্যান করেছে। মিজারির পরিবার অভিযোগ করেছে, 7 মাস ধরে গাজা যুদ্ধে সে 2 বার গুরুতর আহত হয়েছে, কিন্তু তারপরেও তাকে দেশে ফেরত পাঠানো হয়নি। অবশেষে সে গাজায় থাকতেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। কিন্তু এই অবস্থায় তাকে দেশে আনার আবার 2 দিনের মাথায় যুদ্ধে যাবার আদেশ আসে, যা সে মেনে নিতে পারেনি। মিজারির পরিবার ইসরায়েলের গণমাধ্যমে বলেছেন, মিজারি তাদেরকে জানিয়েছে, গাজার যুদ্ধক্ষেত্রে ইসরায়েল আর্মির করুণ পরিণতির কথা। প্রতিদিন সে দেখেছে তার সহযোদ্ধাদের নিহত হতে। মিজারের পরিবার ক্ষোভ প্রকাশ করে বলেছে, ইসরায়েলের জন্য এত কিছু করল, আজ ইসরায়েল আর্মি তাকে স্বীকার করছে না। মিজারি ছিল একজন রিজার্ভ সেনা এবং ইসরায়েল আর্মি বলেছে, নিহতের সময় সে সক্রিয় সেনা ছিল না। মিজারের পরিবার দাবি করছে, মিজারের কফিন একটি ইসরায়েলি পতাকা এবং ইসরায়েল আর্মির স্যালুটের অধিকারী। হামাসের কাসাম ব্রিগেড দাবি করেছে, শনিবার নুসিরাত ক্যাম্পে জিম্মি উদ্ধার অভিযানের সময় ইসরায়েল 3 জিম্মিকে হত্যা করেছে। এ বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছে কাসাম ব্রিগেড। নিহত 3 জিম্মির একজন যুক্তরাষ্ট্রের নাগরিক। 3 জিম্মি নিহতের কারণ সম্পর্কে কাসাম ব্রিগেড বলেছে, ইসরায়েল আর্মির নির্বিচার বোমা বর্ষণের ফলে তারা নিহত হয়েছে। একই সময় সেখানে নিহত হয়েছে 274 জন বেসামরিক ফিলিস্তিনি উদ্বাস্তু, যাদের মধ্যে রয়েছে শতাধিক নারী ও শিশু। কাসাম ব্রিগেড প্রকাশিত ভিডিওতে নিহত 3 জনের ছবি ছাড়া নুসিরাত ক্যাম্পে ইসরায়েল আর্মির পৈশাচিক বর্বরতার প্রমাণ রয়েছে। ভিডিওতে রয়েছে কাসাম ব্রিগেড মুখপাত্র আবু ওবায়দার একটি বিবৃতি। আবু ওবায়দা বলেছেন, নুসিরাত ক্যাম্পে ইসরায়েলি জিম্মি উদ্ধার অভিযানের প্রথম শিকার হয়েছে তাদের নিজেদের বন্দী। অভিযানের মাধ্যমে তারা কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হলেও তারা তাদের 3 জনকে হত্যা করেছে। পৈশাচিক অভিযানের মাধ্যমে তারা আরও হত্যা করেছে 274 জন নিরপরাধ ফিলিস্তিনিকে। আবু ওবায়দা বলেন, ইসরায়েল যদি আবার কোথাও জিম্মি উদ্ধার অভিযান চালায়, সেখানেও এভাবে নিহত হবে তাদের নিজেদের বন্দীরা। শনিবার নুসিরাত ক্যাম্পে অভিযান বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভিডিও গেমসের মতো ইসরায়েলি সেনারা সামনে যাকেই পেয়েছে গুলি করে হত্যা করেছে। আর্টিলারি হামলার পাশাপাশি বিমান ও সাগর থেকে চালানো হয়েছে মিসাইল হামলা। একই সাথে বোমা হামলা হয়েছে ড্রোন থেকে। ইসরায়েলি হামলার কারণে নুসিরাত ক্যাম্প এলাকা শনিবার যেন পরিণত হয় এক জাহান্নামে।
এডেন উপসাগরে রোববার ধ্বংসাত্মক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী আনসারুল্লাহ। হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি পণ্যবাহী জাহাজ। এর মধ্যে একটি জাহাজ জার্মানির। যুক্তরাষ্ট্র আর্মির সেন্ট্রাল কমান্ড সোমবার এক বিবৃতিতে স্বীকার করেছে, এডেন উপসাগরে হুথির মিসাইল হামলায় আক্রান্ত হয়েছে দুটি জাহাজ, তবে এতে কোনো নাবিক নিহত হননি। রোববারের হামলা বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি হুথি আর্মি। এদিকে রোববার লেবাননের হিজবুল্লাহ মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলের একটি যুদ্ধবিমান লক্ষ্য করে। দক্ষিণ লেবাননে ইসরায়েল যুদ্ধবিমান অপারেশনের সময় হিজবুল্লাহ অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ছোড়ে ইসরায়েলি ফাইটার জেট লক্ষ্য করে। 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর এই প্রথম হিজবুল্লাহ মিসাইল ছুড়ল ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে। ইসরায়েল আর্মি বলেছে, চেবা আতিরন মার্কাবা সহ দক্ষিণ লেবাননের যে ইউনিট থেকে মিসাইল হামলা চালানো হয়েছে তা ধ্বংস করেছে ইসরায়েল ড্রোন হামলার মাধ্যমে। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গোটা রোববার জুড়ে হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলে। গোলান মালভূমি সহ গোটা উত্তর ইসরায়েল জ্বলছে হিজবুল্লাহর দিনভর রকেট হামলায়। হিজবুল্লাহ দাবি করেছে, শনিবার তারা প্রথমবার ফালাক 2 রকেট হামলা চালিয়েছে ইসরায়েলে। ফালাক 2 রকেট বহন করতে পারে 60 কেজি ওজনের শক্তিশালী বিস্ফোরক। এছাড়া শুক্রবার তারা উত্তর ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে, যা বহন করতে পারে 40 কেজি ওজনের শক্তিশালী বিস্ফোরক। নেতানিয়াহুর কোয়ালিশন সরকার থেকে পদত্যাগ করেছেন প্রভাবশালী 2 বিরোধী নেতা। গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর সাথে তীব্র বিরোধের কারণে রোববার তারা সরকার থেকে পদত্যাগের ঘোষণা দেয়। প্রথমে পদত্যাগের ঘোষণা দেন ইসরায়েলের ওয়ার ক্যাবিনেট মিনিস্টার এবং বিরোধী নেতা বেনি গান্টজ। এর কয়েক মিনিট পর একই ঘোষণা দেন আরেক ওয়ার ক্যাবিনেট মিনিস্টার, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। পদত্যাগ করেছেন নেতানিয়াহুর কোয়ালিশন সরকার থেকে। 2 নেতার পদত্যাগে নেতানিয়াহু সরকারের জন্য বড় ধরনের চাপ সৃষ্টি করবে দেশে এবং দেশের বাইরে, তবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাবে না সরকার। রোববার পদত্যাগের ঘোষণার সময় কট্টরপন্থী বেনি গান্টজ বলেন, নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের পথে বাধা সৃষ্টি করছেন, সে কারণে জরুরি সরকার থেকে আমরা পদত্যাগ করছি। গাজা যুদ্ধে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে গান্টজ বলেন, গাজা যুদ্ধে সহজে জয়লাভ করা সম্ভব নয়। এই যুদ্ধ চলবে বছরের পর বছর ধরে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষে ছিলেন বেনি গান্টজ। তিনি যে কোনো মূল্যে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে বন্দীদের ফিরিয়ে আনার পক্ষে ছিলেন। অপরদিকে যুদ্ধবিরতির বিরোধিতা করেন চরমপন্থী প্রতিরক্ষা মন্ত্রী বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালেল। যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেয়ায় বেনি গান্টজকে হুমকি দেন বেন গাভির ও বেজালেল। গাজা যুদ্ধ শেষে গাজা নিয়ন্ত্রণ বিষয়ে ইসরায়েল সরকারের পরিকল্পনা পেশের জন্য নেতানিয়াহুর প্রতি দাবি জানিয়ে আসছিলেন বেনি গান্টজ। বেন গাভির ও বেজালেলের দাবি, গাজায় হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধবিরতি চলবে না। হামাসকে ধ্বংসের পর গাজার নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে। তাদের এই মতের বিরোধী ছিলেন বেনি গান্টজ। হামাস নির্মূলের পক্ষে থাকলেও যুদ্ধের পর গাজার নিয়ন্ত্রণ ইসরায়েলের পরিবর্তে ফিলিস্তিনিদের হাতে থাকার পক্ষে অবস্থান নেন তিনি। নেতানিয়াহুর প্রতি পদত্যাগের দাবি জানিয়ে নতুন নির্বাচন দাবি করেন বেনি গান্টজ। প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের প্রতিও তিনি পদত্যাগের আহ্বান জানান। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী, বর্তমান প্রধান বিরোধী নেতা ইয়ার লাপিদ অভিনন্দন জানিয়েছেন বেনি গান্টজের পদত্যাগকে। তিনি বলেন, নেতানিয়াহু সরকার ইসরায়েলের ইতিহাসে একটি চরম কুখ্যাত, নির্মম আর ব্যর্থ সরকার। বেনি গান্টজের পদত্যাগের কয়েক মিনিটের মাথায় একই ঘোষণা দেন ওয়ার ক্যাবিনেট মিনিস্টার আইজেনকোট। তিনিও নেতানিয়াহুর বিরুদ্ধে গাজা যুদ্ধে ব্যর্থতার অভিযোগ করেন পদত্যাগের কারণ হিসেবে। ইসরায়েলের বেইত নিউ পার্টির প্রধান লিবারম্যানও অভিনন্দন জানিয়েছেন বেন গাভিরকে পদত্যাগের জন্য। লিবারম্যান নেতানিয়াহু সরকারকে জায়নবাদী সরকার হিসেবে আখ্যায়িত করেন। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।